আমি মোহাম্মদ আহসানুল হক, সহকারী অধ্যাপক, ইংরেজি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। আমি আমার প্রথম অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। শুরুতেই আমি আছে এবং পরবর্তীতে যারা যুক্ত হবে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বিষয়ভিত্তিক আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইংলিশ সেকেন্ড পেপারের ন্যারেশন। তো আমি আশা করব যারা আমার সঙ্গে যুক্ত থাকবে তারা আমার আলোচনার সাথে সময় সময়ে প্রয়োজনীয় কমেন্টস লিখে সক্রিয়ভাবে আমাকে সহযোগিতা করবে, যাতে করে ক্লাসটি তোমাদের কাছে স্পষ্ট হয়, তোমরা বুঝতে পারো। কোনো জায়গায় কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, যাতে করে আমি সব ঠিকঠাক করে নিতে পারি। যাই হোক, আমি আর এইসব বিষয়ে কথা বাড়াবো না। অনেক দিন পরে আমরা তোমাদের সঙ্গে আমি যুক্ত হচ্ছি বা যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছি, যদিও এটা সরাসরি কথা বলার কোনো সুযোগ নেই। সেই কারণে নানান সমস্যা তো হতেই পারে। সরাসরি কথা বলতে পারলে সবচেয়ে ভালো হতো, তা তো হচ্ছে না। আমি আমার কাছে ন্যারেশনের একটা শিট আছে, এই শিটটি আমি লাইন বাই লাইন পড়ে তোমাদেরকে বোঝাবো এবং এর মধ্যে যে সমস্ত বিষয় আসবে আমি সবগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। অর্থাৎ আমি যেমনটি ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন কীভাবে করা যায়, এটা করতে গেলে কি নিয়ম রক্ষা করতে হয় বা কোন কোন জায়গায় পরিবর্তন করতে হয়, সেই বিষয়গুলো আমি আলোচনা করব। আমার সঙ্গে সঙ্গে তোমরা বুঝে নেবে এবং সবচেয়ে ভালো হয় তোমাদের কাছে খাতা এবং কলম রাখলে আমি আমার এই আইপ্যাডটা বা ক্যামেরাটা এই শিটের উপর ধরবো, তোমরা দেখতে পারবে। তোমরা দেখে সঙ্গে সঙ্গে আমার আলোচনার সাথে সাথে আনসারটা লিখে নিলে পরবর্তী পর্যায়ে আমি এই আলোচনা শেষে শিটগুলো তোমাদেরকে আমি সেন্ড করে দেবো, তখন তোমরা মিলিয়ে নিলে ভালো হবে। তো আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমরা খাতা এবং কলম হাতে নাও। অর্থাৎ আমি বলার সঙ্গে সঙ্গেই তোমরা লিখে ফেলবে। লিখতে গিয়ে বা শুনতে গিয়ে কোথাও অসুবিধা হলে আমাকে বলবে বা কমেন্টস করবে, আমি সেটা বুঝিয়ে দেব। আমি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ একটা শিটের ABCD এভাবে আমি অনেকগুলো সেন্টেন্স লিখেছি এবং সবগুলোই আসলে ন্যারেশন, এবং এর মধ্যে ন্যারেশনের সমস্ত নিয়মকানুন আছে। আমি সেগুলো পর্যায়ক্রমে আলোচনা করব সেন্টেন্স ওয়াইজ, এবং তোমরা এই প্রত্যেকটা সেন্টেন্সের যে ইনডিরেক্ট ন্যারেশন অর্থাৎ আনসারটা তোমরা লিখে ফেললে ভালো হবে, তোমাদের সুবিধা হবে। আমি এই ক্লাস শেষেই এই শিটটি তোমাদেরকে আমি সেন্ড করে দেবো। দেখো, প্রথমে আছে আই লাইক দিস বুক, হি সেড টু মি। সে আমাকে বলল আই লাইক দিস বুক। আমরা সবাই জানি যে ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে, একটা রিপোর্টেড স্পিচ এবং একটা রিপোর্টিং ভার্ব। আই লাইক দিস বুক রিপোর্টেড স্পিচ, হি সেড টু মি রিপোর্টিং ভার্ব। আমরা জানি যে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট এবং এখানে যে অবজেক্ট থাকে বা বিভিন্ন পার্সন থাকে, সেই পার্সনের সঙ্গে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং বিভিন্ন পার্সনকে মিলিয়ে নিতে হয়। দেখো, তাহলে একেবারে সহজ সেন্টেন্সটি এবং এর আনসার এমনটি হবে যে হি সেড টু মি দ্যাট বা হি টোল্ড মি দ্যাট, বা অন্যভাবে বলা যেতে পারে হি ইনফর্মড মি দ্যাট
এইভাবে করা যেতে পারে। সবচেয়ে সহজ হয় হি টোল্ড মি দ্যাট, এখানে আইটা নিশ্চয় হি হবে, একেবারে স্পষ্ট যে রিপোর্টেড স্পিচের যে আই সেটি অবশ্যই হি। সুতরাং হি টোল্ড মি দ্যাট হি লাইক প্রেজেন্ট টেন্স আছে এবং এটা অনুরূপ পাস্ট টেন্স হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে হি টোল্ড মি দ্যাট হি লাইকড দিস বুক থাকলে আমরা জানি দ্যাট বুক হয়, দিস দ্যাট হয়ে যায়। আমরা সবাই জানি যে ইনডিরেক্ট ন্যারেশনে কাছের জিনিস দূরে চলে যায়, দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, এভাবে। কাম থাকলে গো হয়, তাই না? আমরা সবাই জানি এগুলো। টুডে থাকলে দ্যাট ডে হয়, এটসেট্রা। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, টুমরো থাকলে দি নেক্সট হয় বা দি ফলোয়িং ডে হয়। আমি আশা করছি তোমরা লিখে নিয়েছো হি টোল্ড মি দ্যাট হি লাইকড দ্যাট বুক। একেবারেই সহজ এবং স্পষ্ট। এবং বি নাম্বারের যে লাইনটি আছে আমি পড়ছি, তোমরা খেয়াল করো। হি সেইড ইউ সি আই হ্যাভ লার্নড এ নিউ সং। তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখবে যে রিপোর্টেড স্পিচের যে ইউসি, এই ইউসি কথাটা আসলে এই রিপোর্টেড স্পিচের যে বক্তব্য, সেই বক্তব্যে কোনোরূপ রোল প্লে করে না। ইউসি জাস্ট একটা কমেন্ট। এবং ইনডিরেক্ট ন্যারেশনে এই ধরনের কমেন্ট যেমন ইউসি, নাও ইত্যাদি, এগুলো ইনডিরেক্ট ন্যারেশন করতে গেলে লিখতে হয় না, এটা বাদ দিতে হয়। সুতরাং এগুলো বাদ চলে যাবে, ইউসি থাকবে না। তাহলে আই হ্যাভ লার্নড এ নিউ সং একেবারেই স্পষ্ট। ইউসি বাদ দিলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এখানে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। এবং রিপোর্টেড স্পিচের আই হয়ে যাবে হি। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড লার্নড এ নিউ সং। সুতরাং আমাদের এখানে শেখার বিষয়টি হলো যে কোনো কমেন্ট থাকলে বা যে ওয়ার্ডটি আসলে সেন্টেন্সের মিনিংয়ে কন্ট্রিবিউট করে না, মিনিংয়ে কোনো কিছু যোগ করে না, সেটি আসলে ইনডিরেক্ট ন্যারেশনে বাদ পড়ে যায়। লেখার তো দরকার হয়, লিখতে হয় না সেটি। সি নাম্বার সেন্টেন্স, আমি আশা করব বি নাম্বার সেন্টেন্স তোমরা লিখে নিয়ে এসছো। আমি আবার রিপিট করছি, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড লার্নড এ নিউ সং। হি হ্যাড লার্নড এ নিউ সং। তোমরা ডান পাশে দেখো লেখা আছে কমেন্ট, অর্থাৎ এখানে ইউসি আমি আন্ডারলাইন করে রাখছি, এটা কমেন্ট, আসলে এর কোনো কন্ট্রিবিউশন নাই এই সেন্টেন্সের মিনিংয়ে। আমি আশা করছি তোমরা এটা বিষয়টি বুঝতে পারছো। এরকম প্রায় কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে ইউসি, আইসি, নাও এই ধরনের বাড়তি শব্দ থাকে যে ওয়ার্ডগুলোর কোনো মিনিং থাকে না সেন্টেন্সে। সেন্টেন্সের যে ইনফরমেশন, তথ্য, সেই তথ্যে এই ধরনের ওয়ার্ডের কোনো কন্ট্রিবিউশন থাকে না বা কোনো গুরুত্ব থাকে না। এই জন্য এই ওয়ার্ডগুলোকে বাদ দেওয়া হয় ইনডিরেক্ট ন্যারেশন। কারণ ইনডিরেক্ট ন্যারেশন মানেই হলো যে ডাইরেক্ট ন্যারেশনে যে ইনফরমেশন থাকে, তথ্য থাকে, সেটা থার্ড পার্সন অর্থাৎ তৃতীয় একজন ব্যক্তির মুখ থেকে বা হাত থেকে সেটা উপস্থাপন করা হবে, জাস্ট তথ্য উপস্থাপন করা হয়, অর্থাৎ যে তথ্য থাকবে সেটাই লেখা হয়। যাই হোক, এখানে সি নাম্বার সেন্টেন্স তোমরা দেখো যে হাইদার সেইজ, খুব খেয়াল করবে এটা রিপোর্টিং ভার্ব এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে রিপোর্টিং ভার্বটা, এবং সামনে দুটো সেন্টেন্স কিন্তু রিপোর্টিং যে ভার্ব ছিল সেটা পাস্ট টেন্সে ছিল, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইম্পর্টেন্ট এটা। এবং রিপোর্টেড স্পিচটা আছে আই লার্ন ইংলিশ, এবং এটা বুঝতে পারছো এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে। সুতরাং একই রকমভাবে একেবারে সোজা হাইদার সেইজ দ্যাট, তাহলে হি, এখানে আই হি হয়ে যাবে। সুতরাং উইল, নিশ্চয় উইলই থাকবে, কারণ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তার রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। আমি আবার বলছি, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। সুতরাং হাইদার সেইজ দ্যাট হি উইল লার্ন ইংলিশ, এখানে কোনো পরিবর্তন হবে না, শুধু আইটা হি হয়ে যাবে। আর এখানে যেমন অ্যাপোস্ট্রফি দিয়ে সংক্ষিপ্ত করা হয়েছে, আইল বেটার হয় হলো হি উইল, এটা আলাদা করে লিখলে, অর্থাৎ ইনডিরেক্ট ন্যারেশনে একটু আলাদা করে লেখাটাই ভালো হয়, আলাদা করে লিখলে ভালো হয়।
আমি আশা করছি তোমরা লিখে নিয়েছো এটা খাতায়। ডি নাম্বার, রিনা সেইড, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স রিপোর্টিং ভার্ব। পরে দেওয়া আছে রিপোর্টেড স্পিচ, জাহিদ উইল হ্যাভ মেড দ্য গভর্নর। জাহিদ উইল হ্যাভ ফিউচার পারফেক্ট টেন্স, তোমরা বুঝতে পারছো এটা, কিন্তু এখানে রিপোর্টিং যে ভার্বটা আছে সেটা পাস্ট টেন্সে। সুতরাং রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হয়ে যায়। আমি আবার বলছি, তোমরা ক্লাসে আমি তোমাদেরকে বলেছি এগুলো যখন করে তখন রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হয়ে যায়। সুতরাং জাহিদ যেখানে উইল আছে সেখানে উড হবে, জাহিদ উড হ্যাভ মেড দ্য গভর্নর, একেবারে সহজ। ই নাম্বারে চলে যাও, হি সেইড আই উইল গো হোম দিস উইক। এই দিস উইকটা দেখো, এটা বোল্ড আছে বা আন্ডারলাইন করা আছে এবং এটা হলো টাইম অ্যাডভার্বিয়াল। আমরা জানি যে ডিরেক্ট ন্যারেশনের টাইম অ্যাডভার্বিয়াল চেঞ্জ হয়ে যায়। দিস উইক থাকলে দ্যাট উইক হয়, দিস ইয়ার থাকলে দ্যাট ইয়ার হয়, আমরা সবাই জানি এটা, এটা মনে রাখবে। আমি আবার বলছি, তাহলে কি হলো আমাদের, হি সেইড দ্যাট, নিশ্চয়ই এখানে আই হি উড গো হোম দ্যাট উইক। He said that he would go home that week. F number, এটা কোশ্চেন এবং কোশ্চেনটা রিপোর্টেড স্পিচ এবং এটা আগে দেওয়া আছে। ডু ইউ নো হোয়েন শি উইল গো হোম সেইড হি। সেইড হিটা রিপোর্টিং ভার্ব। আমরা জানি যে ডাইরেক্ট ন্যারেশনে এরকম রিপোর্টিং ভার্বের কখনো কখনো দেখা যায় রিপোর্টিং ভার্বটি আগে থাকে, সাবজেক্টটি পরে থাকে, যেমন সেইড হি, এমনটি হতে পারে হি সেইড, এরকমও হতে পারে আবার সেইড হি, এভাবেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ইনডিরেক্ট ন্যারেশন করবার সময় আমাদেরকে অবশ্যই হিটা আগে নিয়ে আসতে হবে। তো এখানে খুব খেয়াল করতে হবে, সে বলল যে তুমি কি জানো যে সে কবে বাড়ি যাবে, তা নিশ্চয়ই সে আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে কি হবে এখানে, তাহলে হি আস্কড মি হবে, যদি কোশ্চেন। অথবা অন্যভাবে লেখা যেতে পারে, হি ওয়ান্টেড টু নো ফ্রম মি, হি ওয়ান্টেড টু নো ফ্রম মি, সে আমার কাছ থেকে জানতে চাইলো। অথবা হি আস্কড মি, দুইভাবে লেখা যায়, কোনো সমস্যা নেই, আমি ক্লাসে আলোচনা করেছি এটা। তাহলে হি আস্কড মি আমরা ক্লাসে বলেছি এবং আমরা জানি যে কোশ্চেন যদি কোনো ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হয়, আর যদি WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন শুরু হয় সেক্ষেত্রে ওই শব্দটি দিয়েই শুরু করতে হয়। তাহলে হি দুঃখিত, তাহলে হি আস্কড মি ইফ আই, এখানে ডু ওয়ার্ড থাকবে না, যেহেতু আমরা সবাই জানি যে ইনডিরেক্ট ন্যারেশনে সমস্ত প্রকার সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সে ডু বা ডিড এগুলো থাকে না, ডাজ এগুলো থাকে না, অর্থাৎ কোশ্চেন তৈরি করতে গেলে যে বাড়তি ভার্ব আমরা ব্যবহার করে থাকি, হেল্পিং ভার্ব, সেই ভার্ব আর থাকে না ইনডিরেক্ট ন্যারেশনে, সুতরাং ডু ওয়ার্ড থাকবে না। তাহলে হি আস্কড মি ইফ আই নো, KNEW, নো, হোয়েন শি উড গো হোম। আমি আশা করছি তোমরা লিখে নিচ্ছ এটা খাতায়, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, কারণ এরপরে আমরা কিন্তু চলে যাব প্যাসেজ ন্যারেশনে। আমরা অনেকগুলো ডিটেলস সেন্টেন্স এর সলভ করে নিয়ে এখান থেকে আমাদের যে অভিজ্ঞতা হবে বা বিভিন্ন জায়গায় যে সমস্যা ফেস করব সেগুলো কাটিয়ে উঠে আমরা শেষে কিন্তু 2টি বা 3টি আমাদের প্যাসেজ ন্যারেশন আছে, সেটা আমরা আস্তে আস্তে করে ফেলবো। আচ্ছা, জি নাম্বার, হি সেড টু মি হাউ আর ইউ ফিলিং, একেবারে স্পষ্ট যে কে কাকে জিজ্ঞাসা করছে, হি সেড টু মি, তাহলে হি আস্কড মি, এখানে কোশ্চেনটা শুরু হয়েছে হাউ দিয়ে, সুতরাং হাউ আগে বসবে, হি আস্কড মি হাউ, আমি আগেই বলেছি কিন্তু সব সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে এখানে। হাউ আর ইউ ফিলিং, এটা ইন্টারোগেটিভ স্ট্রাকচার আছে, এই জন্য ইউ সাবজেক্টের আগে আর আছে,
আমরা জানি কোশ্চেন তৈরি করতে গেলে সাবজেক্টের আগে ভার্ব বসাতে হয়, এবং সে কারণে হাউ ইউ আর না দিয়ে হাউ আর ইউ আসে। কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী ইনডিরেক্ট ন্যারেশন করতে গেলে আমাদেরকে আগে সাবজেক্ট নিয়ে আসতে হয় এবং পরে ভার্ব বসাতে হয়। একেবারে সোজা, তোমরা সবাই জানো এটা। তাহলে হি আস্কড মি হাউ, আমাকে বলছে, তাহলে ইউটা আই হয়ে যাবে, হাউ আই, পাস্ট টেন্স হয়ে যাবে হাউ আই ওয়াজ ফিলিং, হাউ আই ওয়াজ ফিলিং। আমি আশা করছি তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় লিখে নিচ্ছ, যাতে করে একসঙ্গে প্র্যাকটিস হয়ে যায়, এবং কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে সেটা তোমার জানা হয়ে যাবে, প্র্যাকটিসড হয়ে যাবে। 8 নাম্বার দেখো, হি সেইড শ্যাল আই সুইচ অন দ্য ফ্যান। এটা খেয়াল করবে একটু, সেটি হলো যে সে বলল আমি কি ফ্যানটি অন করব, তার মানে সেই কাজটি করার জন্য আমাকে অফার করছে, সে কিন্তু আমাকে কোশ্চেন করছে না কিন্তু আসলে, যদিও এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু এটা আসলে অফার করছে। দুইভাবে লেখা যায়, কোশ্চেন করলেও যেহেতু মার্কস পাবেন এরকম না, পাবে, অর্থাৎ আমরা এভাবে যদি করি তো সেলাই সুইচ অন দ্য, নিশ্চয়ই আমাকে বলছে, তাহলে হি আস্কড মি ইফ হি উড সুইচ অন দ্য ফ্যান, এভাবে করা যেতে পারে। অথবা হি অফার্ড মি টু সুইচ অন দ্য ফ্যান, হি অফার্ড মি টু সুইচ অন দ্য ফ্যান, দুটি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। হি অফার্ড মি টু সুইচ অন দ্য ফ্যান, হি অফার্ড মি সুইচিং অন দ্য ফ্যান, তাও লেখা যায়, কোনো অসুবিধা নেই। আমরা আই নাম্বারে চলে যাব। শি সেইড ইউ ডোন্ট লাইক হিম, ডু ইউ ট্যাগ কোশ্চেন, তোমরা বুঝতে পারছো, ট্যাগ কোশ্চেনও কিন্তু ইনডিরেক্ট ন্যারেশনের ট্যাগ কোশ্চেন আর থাকে না, ইনডিরেক্ট ন্যারেশন ট্যাগ কোশ্চেন বাদ দিতে হয়। শি সেইড ইউ ডোন্ট লাইক হিম টু ইউ, তাহলে এটা ইউ ডোন্ট লাইক হিম নেগেটিভ সেন্টেন্স, ডু ইউ বাদ পড়ে যাবে, তাহলে কি হবে, ইউ ডোন্ট লাইক হিম, তুমি তাকে পছন্দ করে না। তাহলে শি টোল্ড মি দ্যাট, ইউ নিশ্চয় আমি, যে আমাকে তো বলছে, শি টোল্ড মি দ্যাট আই ডিডন্ট বা ডিড নট লাইক হিম, হিম থার্ড পারসন, কোনো চেঞ্জ হয় না। আমরা সবাই জানি যে ফার্স্ট এবং সেকেন্ড পারসন চেঞ্জ হয়, থার্ড পারসন চেঞ্জ হয় না। রিপোর্টেড স্পিচে থার্ড পারসন চেঞ্জ হবে না, শুধুমাত্র ফার্স্ট এবং সেকেন্ড পারসন চেঞ্জ হবে, অন্য কোনো পারসন চেঞ্জ হবে না। যে নাম্বারে দেখো, আই সেইড জন উইল ইউ রিজাইন দ্য পোস্ট ইফ ইউ উইন দ্য ইলেকশন। সুন্দর কথা, আমি জনকে বললাম যে তুমি যদি ইলেকশনে জিতে যাও তাহলে কি তুমি তোমার পোস্টটা ছেড়ে দিবে, রিজাইন করবে, কোশ্চেন। এবং এখানে জন কিন্তু ভকেটিভ বলা হয়, জনকে বলা হয় ভকেটিভ, অর্থাৎ অ্যাড্রেস করা হয় কাউকে, এই অ্যাড্রেসটা আর থাকে না, অর্থাৎ আমি কিন্তু জনকেই প্রশ্ন করছি, তাহলে একেবারে সোজা, আই আস্কড জন, আই এগেন অ্যাড্রেসিং হিম অ্যাজ জন ইত্যাদি এগুলো বলা দরকার নেই, কোনো প্রয়োজন নেই এগুলোর, জাস্ট আই আস্কড জন, আমি জনকে যে জিজ্ঞাসা করলাম, কোশ্চেনটি শুরু হয়েছে উইল ভার্ব দিয়ে, তাহলে ইফ হবে, ইফ ইউটা নিশ্চয় জন, তার মানে হি, ইফ হি উড রিজাইন দ্য পোস্ট, ইফ হি উইন আসে নিশ্চয়, এটা পাস্ট টেন্সে চলে যাবে, ওয়ান হয়ে যাবে, তাই না? তো এখানেও কিন্তু ইফ হি ওয়ান দ্য ইলেকশন, তাহলে আই আস্কড জন if he would resign the post if he won the, or the won the election. কে নাম্বারে দেখো, কাম ইন, ইনভাইট করছে, হি সেড টু হার, সে তাকে বলল কাম ইন, তাকে জাস্ট তাকে আসতে বলল। আমরা অনেকভাবে বলতে পারি এটা, হি টোল্ড হার টু কাম ইন, সবচেয়ে ভালো হয় হি আস্কড হার টু কাম ইন, অর্থাৎ আস্কড ভার্বটি শুধুমাত্র যে কোশ্চেন করার ক্ষেত্রে ব্যবহার করতে হয় এরকম না, আস্কড ভার্বটি কাউকে কোনো কিছু করতে বলার ক্ষেত্রেও, যেন আমি তাকে বাড়ি যেতে বললাম, আই আস্কড হিম টু গো হোম,
আমি তাকে বাজারে যেতে বললাম, আই আস্কড হিম টু গো টু দ্য মার্কেট। কোনো অসুবিধা নেই, সবসময় টোললি ব্যবহার করতে হবে এমন না। আস্কড ভার্ব সুন্দর, এক্ষেত্রে আস্কড ভার্ব ব্যবহার করে এরকম কথা বলা যায়, আই আস্কড হিম টু গো টু দ্য মার্কেট। ঠিক তেমনি হি আস্কড হার টু কাম ইন, অর্থাৎ তাকে ভিতরে যেতে বলল। আমরা জানি কাম থাকলে গো হয়, তো এক্ষেত্রে গো এর কোন কনটেক্সট নেই, গো লিখলেও হবে, অসুবিধা নেই। হি আস্কড হার টু গো ইন, হি আস্কড হার টু গো ইন। এল নাম্বার, ওপেন ফায়ার, গুলি করো। দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেইড টু দ্য পুলিশ, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশকে কমান্ড করলো যে গুলি করো। তো এক্ষেত্রে আমরা অবশ্যই কমান্ড ভার্ব ব্যবহার করব, কারণ সে কিন্তু অনুরোধ করছে না, রিকোয়েস্ট করছে না, বা তাকে বলছে এরকম না। অধস্থান পুলিশ যারা কনস্টেবল তারা অবশ্যই ম্যাজিস্ট্রেটের কথা শুনতে বাধ্য। সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কমান্ডেড দ্য পুলিশ টু ওপেন ফায়ার, এক্ষেত্রে টু ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, এক্ষেত্রে টু ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কমান্ডেড দ্য পুলিশ টু ওপেন ফায়ার। আমি আবার বলছি, এই ওপেন ফায়ার, ওপেনটা কিন্তু ভার্ব, ওপেন ফায়ার গুলি করো। তো সেক্ষেত্রে ওপেনের আগে টু বসবে এবং এটা এগেন ইনফিনিটিভ হয়ে যাবে, এটা খেয়াল করতে হবে এটা। আবার এম নাম্বার দেখো, নাও গিভ মি সাম ফুড প্লিজ। এই যে আমি আগে বলেছিলাম তোমাদের, এখানে নাও এর কোনো মিনিং নেই। হ্যাঁ, গিভ মি সাম ফুড প্লিজ, আমাকে কিছু খাবার দাও। তো এই নাও কিন্তু একটা কমেন্ট বা এক্সট্রা ওয়ার্ড, এবং এই শব্দটি, ওয়ার্ডটি আসলে এই সেন্টেন্সের মিনিংয়ে কোনো কিছু কন্ট্রিবিউট করে না, অর্থাৎ তাৎপর্য নেই, সেই জন্য নাওটা বাদ পড়ে যাবে। তাহলে হি সেইড, সে বলল। তো সে কাকে বললো? এখান থেকে কাকে বললো দেওয়া নেই, তো সে নিশ্চয় সে আমাকে বললো। আচ্ছা, গিভ মি সাম ফুড প্লিজ, রিকোয়েস্ট করলো, সুতরাং হি রিকোয়েস্টেড মি টু গিভ। আমরা সবাই জানি এমন ক্ষেত্রে, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, আমাকে রিকোয়েস্ট করলো, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম, এবং এই মিটা খেয়াল করে, নিশ্চয় হি, মিটা এখানে হি, তাহলে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম সাম ফুড, এবং প্লিজ আর বসবে না, প্লিজও থাকবে না, নাও থাকবে না। তবে আমরা ইচ্ছা করলে কাইন্ডলি কথাটা ব্যবহার করতে পারি, কোনো দরকার নেই, আমি মনে করি কাইন্ডলি কথা ব্যবহার করার দরকার নেই। এর নাম্বার দেখো, শি সেইড ডু স্টার্ট অ্যাট ওয়ান্স। দেখো ডু ভার্বটা বোল্ড করা হয়েছে, নিশ্চয় কারণ আছে। ডু স্টার্ট অ্যাট ওয়ান্স, এক্ষুনি শুরু করো, এক্ষুনি শুরু করে, এবং এই ডুটাকে বলা হয় এমফ্যাটিক ভার্ব, অর্থাৎ এই ডু শব্দটা ব্যবহার করে স্টার্টের উপরে জোর দেওয়া হয়েছে, এটাকে বলে এমফ্যাটিক ভার্ব বলে। এনিওয়ে, এই ডু কিন্তু আর থাকবে না, অর্থাৎ আমরা যখন ইনডিরেক্ট নারেশন করবো তখন আর এই ডু থাকবে না, অতিরিক্ত যে ওয়ার্ডে কোনো মিনিং নেই সেগুলো থাকবে না। তাহলে নিশ্চয় সে আমাকে বললো, কাজ শুরু করতে বললো, কি হবে তাহলে? she told me, she asked me, she requested me দিলেও হবে, কোনো অসুবিধা নেই। she asked me, she told me, she requested me to start at once. O number, don't write on the wall, he said to us. সে আমাদেরকে বললো যে ওয়ালে লিখো না। আমার মনে হয় তোমরা বুঝতেই পারছো এটা একটা উপদেশ, তাই না? যে ওয়ালে লেখাটা খারাপ জিনিস, ওয়ালে লেখালেখি করা খারাপ জিনিস না, তো ভালো কাজের কথা বলা মানে উপদেশ দেওয়া, যদিও এখানে উপদেশের কথা বলে নেই, কিন্তু একেবারেই স্পষ্ট এটা একটা অ্যাডভাইস। তাহলে হি অ্যাডভাইসড আস নট টু রাইট অন দ্য ওয়াল, হি অ্যাডভাইসড আস নট টু রাইট অন দ্য ওয়াল। আমি একটু মাঝখানে কথা বলে নেই, তোমরা যারা যুক্ত হয়েছো তারা এখন পর্যন্ত আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না, ছবি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কি না, এই সম্পর্কে কিছু লিখছো না, অর্থাৎ আমি কিন্তু অন্ধকারে আছে অনেকটাই, আমি এ পর্যন্ত তো দেখি নাই। শান্ত আছে, দেখছি শান্ত আছে,
শান্ত কমেন্ট করলে ভালো হতো যে আসলে আমার কথা স্পষ্ট হচ্ছে কি না, বা আমি যে লেখাগুলো সেটা দেখাচ্ছি সেটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি না। আমার হাত একটু কাঁপছে, শান্তর হাত কাঁপতো না, কিন্তু আমার হাত তো কাঁপবেই। আমি চাচ্ছি একটু কমেন্ট লিখলে যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আর ছবি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, অর্থাৎ শীটটা আমি যা বলছি বা যে পড়ছি সেগুলো স্পষ্ট হচ্ছে কিনা। উম্মে তাসমিয়া সানজু লিখছে সব ঠিকঠাক দেখা যাচ্ছে। তাহলে আমি আরও তোমাদেরকে অনুরোধ করব তোমরা আরও মনোযোগ সহকারে শুনবে এবং কোনো জায়গায় কোনো অসুবিধা হলেই সাথে সাথে এখানে লিখে জানাবে, যাতে করে আমি আবার রিপিট করতে পারি, তোমরা স্পষ্ট করে বুঝতে পারো। কারণ এখন এই যে আমরা সামনাসামনি হতে পারছি না, ক্লাসরুমে যেতে পারছি না, ক্লাসরুমে ক্লাস নেওয়ার অনেক সুবিধা আছে, তোমাদের সমস্ত অসুবিধার কথা ক্লাসে বলতে পারো, সেগুলোর সাথে সাথে আমরা অ্যাড্রেস করতে পারি, কিন্তু এখান থেকে সে সুযোগ নেই, বা আমার কাছে সেই সুযোগও নেই। সরাসরি ভিডিও কনফারেন্স করার মতো প্রযুক্তিগত সুবিধা আমার কাছে নেই। তবে আমি চেষ্টা করব সামনে যে সরাসরি দেখা যায় কিনা তোমাদের সবাইকে একসঙ্গে এইভাবে কোনো কিছু করা যায় কিনা আমি চেষ্টা করব। যাই হোক, তোমাদেরকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছো। তবে আমি তোমাদেরকে অনুরোধ করব, সবচেয়ে ভালো হয় তোমরা যদি লিখে খাতায় লিখে নাও, সেটা সবচেয়ে ভালো হতো। এনিওয়ে, তাহলে আমরা ও নাম্বার পর্যন্ত গিয়েছি। এবার পি নাম্বার, শি সেড ইউ ওয়াট টু লাভ অ্যানিমালস। এটা কিন্তু আর্টস করছে, দেখো যে তোমাদের প্রাণীদেরকে ভালোবাসা উচিত, এটা কিন্তু তাগিদ দিচ্ছে আসলে। শি সেড ইউ ওয়াট টু লাভ অ্যানিমালস। ওয়াট টু আসলে উচিতও বোঝায়, কিন্তু তাগিদ দেওয়া বোঝায়। তাহলে বেটার হয় হলো শি আসলে কিন্তু আমাদেরকে বলছে, আমাকে বলছেন। শি আর্জড আস লিখলে ভালো হয়। এখানে ইউ সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। তো প্রাণীদেরকে সবারই তো ভালোবাসা উচিত, এক্ষেত্রে এমনটি ধরে নেওয়াটাই ভালো হয় যে ইউ আসলে আমরা। তাহলে শি আর্জড আস, ইউ আর জিইডি, আর্জড মানে তাগিদ দেওয়া, হ্যাঁ, জোর দেওয়া, গুরুত্ব দেওয়া, এই অর্থে আর্জ লিখলেই ভালো হয়। তাহলে শি আর্জড আস টু লাভ অ্যানিমালস। She urged us to love animals. অথবা এভাবে লিখলেও ভুল হবে না যে she suggested that we ought to love animals, এটাও ভুল হবে না। কিউ নাম্বারে আমরা চলে যাই। he said to me you had better see a doctor। আসলে had better অর্থ শুড, এবং আমি তোমাদেরকে জানিয়ে রাখি এই হ্যাড বেটার এই যে ফ্রেজ, এই ফ্রেজটা কিন্তু শুধু বেটারও কিন্তু বলা যায়। এখানে যেমনটি আছে ইউ হ্যাড বেটার সি, ইউ বেটার সি আমরা কিন্তু প্রায় মুখে মুখে কিন্তু বলি, কথা বলার সময় ইউ বেটার সি, ইউ বেটার গো বলে থাকি মুখে মুখে। আসলে বেটার কিন্তু ওই হ্যাড বেটারের পার্ট। হ্যাড বেটারকে সংক্ষিপ্তভাবে শুধু বেটার, আসলে কমিউনিকেটিভ ইংলিশ, স্পোকেন ইংলিশে হ্যাড বেটার না বলে শুধু বেটার বলা হয়ে থাকে। তবে লেখার ক্ষেত্রে আমরা যখন লিখি তখন আমরা এই পূর্ণাঙ্গ ভাবে লিখি, অর্থাৎ শুধু বেটার না লিখি হ্যাড বেটার লিখি। আমার মনে হয় বিষয়টা তুমি বুঝতে পারছো। তো সেক্ষেত্রে আমাদের অ্যাডভাইস দিচ্ছে, অ্যাডভাইস দিচ্ছে না, এটা বা সাজেশন দিচ্ছে। তাহলে হি suggested that, মি আমাকে বলছে, দ্যাট দিলে ভালো। হি suggested that I had better see a doctor. He suggested that I had better see a doctor. ought to পরে টু, ought to লাভ, কিন্তু এই যে দেখো যে বেটার পরে কিন্তু টু বসে, হ্যাড বেটার বা বেটার পরে টু বসে না, খেয়াল করতে। ought to হয় কিন্তু হ্যাড বেটারের পরে টু হয় না, এগুলো খুব খেয়াল করতে হবে। She said, অর্থাৎ আর নাম্বার, would you close the gate please। এবং এখানে কিন্তু কোশ্চিন মার্ক আছে সেন্টেন্সের শেষে, তোমরা খেয়াল করে দেখো সেন্টেন্সের শেষে কিন্তু কোশ্চিন মার্ক আছে, কিন্তু
তোমরা কি কোশ্চেন মনে করছো এটা? সে বলছে যে তুমি কি দয়া করে গেটটি বন্ধ করবে, নিশ্চয় রিকোয়েস্ট। এটা কিন্তু কোশ্চেন না, একেবারেই কোশ্চেন না, রিকোয়েস্ট। তাহলে সেই রিকোয়েস্টেড কাকে রিকোয়েস্ট নিচ্ছে? আমাকে রিকোয়েস্ট করলো। সে রিকোয়েস্টেড মি টু ক্লোজ দ্য গেট, এখানে উড আর থাকবে না, ঠিক আছে? লেখা যেতে পারে এভাবে, শি রিকোয়েস্টেড মি টু কাইন্ডলি ক্লোজ দ্য ডোর। কাইন্ডলি না লিখলে, কাইন্ডলি লিখলে কথাটা সেন্টেন্সের সুন্দর জানি হয়, কাইন্ডলি কথা লেখার দরকার নেই। শি রিকোয়েস্টেড মি টু ক্লোজ দ্য গেট, কিন্তু কাইন্ডলিও লেখা যেতে পারে। হ্যাঁ, টু কাইন্ডলি ক্লোজ দ্য ডোর কোনো অসুবিধা নেই, লেখা যেতে পারে। তবে সেন্টেন্সটার কিছুটা মেকানিক্যাল হয়ে যায়, অর্থাৎ ন্যাচারাল যে ফ্লো সেন্টেন্সের শব্দগুলোর মধ্যে যে এক ধরনের মানে সহজবোধ্যতা সেটা থাকে না, প্রাঞ্জলতা থাকে না। কিন্তু কাইন্ডলি দি গ্রামেটিক্যালি কারেক্ট হবে। আমরা এস নাম্বারে চলে যাই। আই সেড লেট মি হ্যাভ এ রেস্ট, আমাকে রেস্ট নিতে দাও। আমি কিন্তু তাকে কিন্তু রিকোয়েস্ট করতে হতে পারে, এটা সাজেস্টেড হতে পারে, হতে পারে আই রিকোয়েস্টেড হিম, হতে পারে আই সাজেস্টেড দ্যাট আই শুড হ্যাভ এ রেস্ট। আই রিকোয়েস্টেড হিম টু লেট মি হ্যাভ এ রেস্ট, কোনো অসুবিধা লেখা যেতে পারে আই রিকোয়েস্টেড হিম টু লেট মি হ্যাভ এ রেস্ট। হতে পারে আই সাজেস্টেড দ্যাট আই শুড হ্যাভ এ রেস্ট, সেক্ষেত্রে লেট উঠে গিয়ে শুড হবে। আমি আবার বলছি, এটা কিন্তু একটু টেকনিক্যাল সেন্টেন্স, মনে রাখতে হবে, তোমরা লিখে নাও প্লিজ। আই সাজেস্টেড দ্যাট, আই সেড মানে আমি বললাম, আই সাজেস্টেড দ্যাট আই শুড হ্যাভ এ রেস্ট। আই সাজেস্টেড দ্যাট আই শুড হ্যাভ এ রেস্ট, এখানে লেট থাকবে না। তবে আমরা যদি এভাবে লিখি যে আই রিকোয়েস্টেড হিম, সেক্ষেত্রে টু লেট মি টু হ্যাভ এ রেস্ট লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। I requested him to let me have a rest. আমরা জানি যে কিছু কিছু ভার্ব আছে যেগুলো পরে ইনফিনিটিভে টু বসে, যেমন লেট, ওয়াজ, বিহোল্ড, সি, হিয়ার, হ্যাঁ, এই সমস্ত ভার্ব, মেক, এই সমস্ত ভার্বের পরে যদি ইনফিনিটিভ আসে সেক্ষেত্রে টু বসে না, এবং এগুলোকে বেয়ার ইনফিনিটিভ বলে। এরকম অনেকগুলো ভার্ব আছে, তবে লেট ছাড়া অন্য ভার্বগুলোকে প্যাসিভ ভয়েস করলে আবার টু বসে। আমি ক্লাসে অনেকবার এটা আলোচনা করেছি। এটা যাই হোক, এটা খুব ভালো করে খেয়াল করবে। আমি আবার বলছি, সবচেয়ে ভালো হয় আই সাজেস্টেড দ্যাট আই শুড হ্যাভ এ রেস্ট। আই সাজেস্টেড দ্যাট আই শুড হ্যাভ এ রেস্ট। ঠিক তেমনিভাবে টি নাম্বারও দেখো, আই সেড লেটস সিং টুগেদার। I suggested that, এখানে লেটস মানে লেট আস, তাহলে উই শুড সিং টুগেদার, লেট উঠে গিয়ে শুড হচ্ছে। I suggested that উই শুড সিং টুগেদার, একেবারে সোজা একটা মনে রাখতে হবে। I suggested that উই শুড সিং টুগেদার। আচ্ছা, তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো এটা। ই নম্বর, হি সেড হাউ বিউটিফুল দ্য সাইট। দ্য সাইট ইজ হতে পারে, আমি ইজ দেই না ইচ্ছা করি না, ইজ না দিলেও কোনো অসুবিধা নেই, অর্থাৎ একেবারে ক্লিয়ার। এই সেন্টেন্সের শেষে একটা নোট অফ এক্সক্লেমেশন হবে, আমার দিতে ভুলে গেছি। যাই হোক, এটা এই সেন্টেন্সের শেষে একটা নোট অফ এক্সক্লেমেশন হবে, দিতে ভুলে গেছি আমি। তো হি সেইড হাউ বিউটিফুল দ্য সাইট, তা আমরা সবাই জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করতে এক্সক্লেমড। তাহলে হাউ বিউটিফুল কথাটা কিন্তু আমাদের কিন্তু এটা সারপ্রাইজও না, এটা প্লেজার, আনন্দ, তাই না? হাউ বিউটিফুল, সারপ্রাইজ হতে পারে। হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট দ্য সাইট ওয়াজ ভেরি বিউটিফুল। আমরা জানি যে হাউ উঠে গিয়ে ভেরি হয়, এবং এক্ষেত্রে দ্য সাইট সাবজেক্ট এটা আগে চলে যাবে, কারণ আমি প্রথমেই বলে নিয়েছি যে ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে সমস্ত প্রকারের সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে। আমরা সবাই জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে আগে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব, তারপর অন্যান্য ওয়ার্ড বসে। তবে একটি স্ট্রাকচারের ক্ষেত্রে যদি দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হয়, THERE দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে আগে দেয়ার, তারপরে ভার্ব,
তারপরে সাবজেক্ট বসে। কিন্তু অন্য আরও 8 প্রকারের স্ট্রাকচার আছে, সব স্ট্রাকচারেই আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অন্যান্য কিছু বসে। যাই হোক, এখানে একেবারেই স্পষ্ট, তোমরা সবাই জানো হাউ বিউটিফুল দ্য সাইট, দি সাইট হলো এখানে সাবজেক্ট, সুতরাং এটা আগে চলে যাবে। তাহলে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ হতে পারে, অন্য শব্দ দিলে ভুল হবে না, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার হতে পারে, কোনো অসুবিধা নেই। আরও অনেক শব্দ ব্যবহার করা যেতে পারে, তুমি তোমার মতো ব্যবহার করতে পারো। দ্য সাইট ওয়াজ ভেরি বিউটিফুল। ভি নাম্বারে আমরা দেখি যে আই সেড ও ইনাফ, আর প্রায় কিন্তু বলো ও ইনাফ, যথেষ্ট যথেষ্ট হয়েছে। আমরা যখন বিরক্ত হই, এমন ক্ষেত্রে আমরা যখন ডিসগাস্টেড ফিল করি, অ্যানয়েড ফিল করি, তখন কিন্তু ইনাফ ইনাফ, যথেষ্ট যথেষ্ট হয়েছে, আর বলার দরকার নেই, বলি না আমরা এরকম। ঠিক তেমনিভাবে আসলে ওফ ইনাফ এই দুটি ওয়ার্ডের মধ্যে, বিশেষ করে ওফ এই ওয়ার্ড ব্যবহার করি আসলে আমরা বিরক্তি প্রকাশ করছি। তাহলে কী হবে? আই এক্সক্লেমড উইথ ডিসগাস্ট, আই এক্সক্লেমড উইথ ডিসগাস্ট। আরও অন্য ওয়ার্ডে ব্যবহার করা যেতে পারে, আই এক্সক্লেমড উইথ অ্যানোয়েন্স লেখা যেতে পারে, তবে ডিসগাস্ট লেখাটাই বেশি প্রচলিত। আই এক্সক্লেমড উইথ ডিসগাস্ট দ্যাট ইট ওয়াজ ইনাফ। এখানে ইনাফ কথাটা কিন্তু শুধুমাত্র শব্দ দেওয়া আছে, সেন্টেন্স ফুল সেন্টেন্স নাই। আমরা সবাই জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আসলে ফুল সেন্টেন্স এভাবে থাকে, অর্থাৎ ফিলিংস প্রকাশ করা হয়। আমরা সবাই জানি ওয়ার্ড ব্যবহার করে ফিলিংস বা অনুভূতির প্রাবল্য প্রকাশ করা হয়। সেন্টেন্স